সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন স্কয়ার অ্যাসেন্টোমার্কস প্রেজেন্ট বুক জ্বালা পোড়া কারণ ও প্রতিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি আমাদের দেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত একটি জনস্বাস্থ্য সমস্যা। দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে কোনো না কোনো রোগী গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি জনিত জটিলতায় ভুগছে। এবং সবচেয়ে বড় যে ভুলটা আমরা সবসময় করে থাকি সেটি হলো নিজের মতো করে হরহামেশাই নানা ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রবণতা আমাদের মাত্রায় কিংবা আমাদের জীবনে অনেক বেশি মাত্রায় রয়েছে। তবে এই রোগগুলোকে আমরা প্রতিরোধ করবার জন্য কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব এবং পুরো রমজান মাসে কি করে আমরা পরিবর্তিত জীবনযাপন কিংবা খাদ্যাভ্যাসের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারি। তো দর্শক, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম রনি, যিনি সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোন্টারোলজি বিভাগ, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আমাদের সাথে আর উপস্থিত আছেন পুষ্টিবিদ নুসরাত দীপা, মেডিক্স ইউনাইটেড হেলথ কেয়ার। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। স্যার, পুরো রমজান মাসে আমরা রোজা রাখছি এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার একটি বিষয় রয়েছে আমাদের প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীদের। একটু জানতে চাই যে দীর্ঘ সময় না খেয়ে রোজা রাখার কারণে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটির উপরে কোনো বিরূপ প্রভাব পড়তে পারে কিনা? আমাদের পাকস্থলীতে সর্বদাই বেসিক অ্যাসিড সিক্রেশন চলতে থাকে। আমরা যখন না খেয়ে থাকি তখনও পাকস্থলীতে অ্যাসিড সিক্রেশন হতে থাকে, কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া করি তখন ফুডের মাধ্যমে অ্যাসিডের বাফারিং ইফেক্টের মাধ্যমে আমাদের পাকস্থলীর অ্যাসিডটা কিছুটা কমে আসে। হ্যাঁ, না খেয়ে থাকলে আমাদের অ্যাসিড বেড়ে যেতে পারে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ গবেষণায়, যে রমজান মাসে আমরা যে না খেয়ে থাকি, যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, এর জন্য যে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে, বেসিক অ্যাসিড যেটা থাকে, সেটা আমাদের পাকস্থলীতে কোনো ধরনের ক্ষতি করে না। তবে যদি কারো আগে থেকেই যে কিছু রোগ থাকে, যেমন জার্ড বা যেটা আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, অথবা তাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই ধরনের রোগীদের আগে থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ওষুধ খেয়ে তারপর রোজা রাখা ভালো। আচ্ছা, অবশ্যই প্রত্যেকটি ব্যক্তি এই জায়গায় একটু হলে সচেতন হবে। যেহেতু রমজান মাস চলছে, আমরা অনেক সময় না খেয়ে থাকছি, দেখা গেল এই জটিলতাগুলোকে যদি আমরা সমাধান না করতে পারি আরো তীব্র আকার ধারণ করার একটি শঙ্কা রয়েছে। ম্যাম, একটু আপনার কাছে জানবো যে এই তো রোজা পালন করছি আমরা, কিন্তু অনেকে অ্যাসিডিটি জনিত সমস্যায় ভুগছে, গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে। আসলে কারা বেশি ঝুঁকিতে রয়েছে, কাদের এই সমস্যাগুলো বেশি হচ্ছে? আচ্ছা, যাদের দেখা গেছে যে আগের থেকেই গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে বা খুব বেশি অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু রমজানে অ্যাসিডিটির সমস্যাটা একটু বেশি বেড়ে যায়। সেটা বাড়ার কারণ হচ্ছে আগে থেকে অ্যাসিডিটির সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবলেম, পরবর্তীতে রমজানে যেহেতু আমাদের একটা ট্রেডিশনাল ফুড, যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের একটু ভাজা পোড়া খাবার, খুব কালচারাল, যেটা আমাদের বলা যায় যে ওই খাবারগুলো গ্রহণ করার কারণ, অর্থাৎ ছোলা বুট খাচ্ছি আমরা, তেলে ভাজে বেগুনি খাচ্ছি, পেঁয়াজু খাচ্ছি, সো ওই খাবারগুলো কিন্তু আমাদের অ্যাসিডিটি তৈরি করে। সুতরাং আগে থেকে গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম এবং সেই সাথে এই ভাজা পোড়া খাবার দুটো মিলে আমার কাছে কনফ্লিক্ট করে, তখন অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি বেড়ে যেতে পারে। সুতরাং যাদের আগে থেকে বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের প্রবলেম, তারা অবশ্যই রমজানে একটু বুঝে শুনে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেগুলো অ্যাসিডিটি তৈরি করতে পারে, ব্লোটিং তৈরি করতে পারে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করে সহজ পাচ্য খাবার, যে খাবারগুলো খুব ইজিলি স্টমাকে ডাইজেস্ট হবে, সেই খাবারগুলো তাকে খাওয়া উচিত। এবং পানির ব্যাপারে আমরা সবসময় বলে থাকি, আমরা যেটা করি যে ইফতারটা যখন আমরা ভাঙি, রোজাটা যখন আমরা ভাঙি, তখন কিন্তু দেখা যায় আমরা একসাথে অনেক পানি খেয়ে ফেলি, একসঙ্গে অনেক খাবার আমরা খেয়ে ফেলি, তো তখন দেখা যায় যে অ্যাসিডিটির পরিমাণটা একটু বেড়ে যায়। যেমনটি আমাদের ডক্টর বলছিলেন যে পেট যখন আমাদের খালি থাকে তখন কিছুটা হলেও কিন্তু অ্যাসিড আমাদের ক্রিয়েট হয়। আমরা যখন খাবারটা খাই তখন অ্যাসিডটা ব্যালেন্স হয়ে যায়, কিন্তু স্টমাকে যখন আমি অতিরিক্ত খাবারটা দিব, তো ওভারলোড হয়ে যাবে, তখন স্টমাকের যে ক্যাপাসিটি বলেন বা পাচক রস যেটা বলেন, সেটা কিন্তু পাতলা হয়ে যায়, তখন কিন্তু আমাদের খাবারটা হজম হতে একটু দেরি হয়। সুতরাং অ্যাসিডিটির প্রবলেম যাদের আগে থেকেই থাকে,
তাদের কিন্তু রমজানে অ্যাসিডিটির সমস্যাটা একটু বেড়ে যায় এবং সেই বাড়াটাকে আরো বেশি ট্রিগার করে তার ফুড হ্যাবিট, আনহেলদি ফুড হ্যাবিট। এই আনহেলদি ফুড হ্যাবিটের জায়গাটা থেকে একটা প্রসঙ্গ চলে এলো যে আমরা যখনই আনহেলদি ফুড হ্যাবিট করছি বা একদমই পরিকল্পিতভাবে খাদ্যাভ্যাসে অভ্যস্ত হচ্ছি না, দেখা যায় অনেক বেশি এখন কোষ্ঠকাঠিন্য রোগ বেড়ে গিয়েছে। কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার কারণগুলো সম্পর্কে জানবো এবং কিভাবে আমরা একটু এটাকে দূর করতে পারি রমজানে। কিন্তু স্যারের কাছে আসতে চাইছি, স্যার আমরা তো অ্যাসিডিটি নিয়ে আজ কথা বলছি, কিন্তু আমরা আসলে কখন এটাকে অ্যাসিডিটি বলবো? এটা কি কোনো রোগ নাকি কোনো উপসর্গের সমষ্টি? আমরা আসলে চিকিৎসকরা সাধারণত আমরা তো বিভিন্ন রোগ বলে থাকি, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন সিমটমগুলোকে অ্যাসিডিটি বলে থাকে। যেমন আমাদের রোগীদের বুক জ্বালা পড়া, এটাকেও অ্যাসিডিটি বলে। তারপর পেটে ব্যথা, পেটের উপরিভাগের ব্যথা, পেটের উপরিভাগে জ্বালা পড়া, এটাকেও অ্যাসিডিটি বলে। আবার দেখা যাচ্ছে পেটে প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, ব্লটিং হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এটাকেও রোগীরা অ্যাসিডিটি বলে থাকে। তো রোগীদের কাছে আসলে বিভিন্ন ধরনের লক্ষণগুলোকে তারা অ্যাসিডিটি বলে থাকে, কিন্তু আমরা চিকিৎসকরা আসলে এটা বিভিন্ন রোগে আমরা রোগ বলি, যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমরা পেপটিক আলসার ডিজিজ, এই রোগগুলোকে আমরা সাধারণত আমরা বলে থাকি। অ্যাসিডিটির বহিঃপ্রকাশ হতে পারে এই রোগগুলোর ক্ষেত্রে, এই রোগগুলোর ক্ষেত্রে বহিঃপ্রকাশ হতে থাকে। কিন্তু সাধারণ রোগীরা অনেক সময় কোষ্ঠকাঠিন্যটার কারণে পেট গ্যাস হয়ে থাকে, পেট ফুলে থাকে, পেট ফেপে থাকে, এটাকেও তারা অ্যাসিডিটির সমস্যা বলে থাকে। একদমই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে এসে যায়, আমরা বুকে জ্বালা পোড়া, তীব্র বুকে ব্যথা এবং অনেক বেশি যন্ত্রণা বোধ করি যখন তখন বলি আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, কিন্তু এই সমস্যাগুলো আসলে কখন হৃদরোগের কারণ এবং কোন ক্ষেত্রে এটি শুধুমাত্র একটি সাধারণ জটিলতা, একটু জানতে চাই। আমাদের যদি কখনো খুব বেশি তীব্র বুকে ব্যথা হয় এবং সেটা বুকে চেপে থাকে, মনে হয় যে বুকে ভারী ওজন লেগে আছে এবং ঘাম দিচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আসলে বুকে জ্বালা পড়া গ্যাস্ট্রিক ওষুধ না খেয়ে তখন অবশ্যই দ্রুত নিকটস্থ ইমার্জেন্সি ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত এবং তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা অবশ্যই আগে দেখে নেওয়া উচিত। কারণ বুক জ্বালা পড়ার জন্য তার বিরাট ক্ষতি হবে না, কিন্তু এটা যদি আমরা হার্ট অ্যাটাকটাকে বুক জ্বালা পড়া মনে করে, অ্যাসিডিটি মনে করে বসে থাকি, তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। একদমই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা সময় ক্ষেপণ করতে থাকি অ্যাসিডিটির কথা ভেবে। আমি যদি আরেকটু স্পেসিফিক হতে চাই স্যার, যে আসলে বুকে ব্যথার কিংবা বুকে জ্বালা পড়ার ধরনটা কিরকম হবে, কখন হৃদরোগ শনাক্ত করতে পারে বা রোগীরা নিজেরা একটু সতর্ক হতে পারে এক্ষেত্রে? নর্মাল বুক জ্বালা পড়ার যে ব্যথাটা, সেটা সাধারণত দেখা যায় যে খাবারের সাথে সম্পর্কিত থাকে। ভরপেট ভুরিভোজ খাওয়ার পরে, খেয়ে সাথে শুয়ে পড়ার পরে এবং অতিরিক্ত তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে তখন এই সমস্যাগুলো দেখা দেয়। সেটা বুক জ্বালা পড়া করে, সেটা বুকে ব্যথা সাধারণত কম হয়। কিন্তু আমাদের যে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা, সেটা হয় কি, সেটা সাধারণত আমরা পরিশ্রমের সাথে, আমরা হয়তো জোরে হাঁটতেছি অথবা আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, পরিশ্রমের সাথে দেখা দেয় এবং সেই ব্যথাটা তীব্র বুকে চেপে ধরা ব্যথা এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়া ব্যথা এবং সাথে অনেকের ঘাম হয়, অনেকে অজ্ঞানের মতো হয়ে যায়, প্রেশার কমে যাওয়ার অবস্থা হয়। তো সেটা একটু আলাদা। তারপরও আমার মনে হয় যে রোগীদের ক্ষেত্রে যখনই তাদের জ্বালা পড়াটা একটু সাধারণ জ্বালা পড়ার মতো মনে হবে না, তখনই আসলে চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত, কারণ এক্ষেত্রে একটু দেরি হলেই, একটু অবহেলা হলেই মারাত্মক জীবন ঝুঁকি হতে পারে। একদম, খুব চমৎকার বলেছেন। আরো বিস্তারিত জানবো এই বুকে জ্বালা পোড়া কিংবা পেটে ব্যথার ধরনগুলো সম্পর্কে কিংবা প্রতিরোধকরণের বিষয়গুলো সম্পর্কে, কিন্তু একটু ম্যামের কাছে একটি বিষয় জানবো যে আমরা তো বলছিলাম যে কোষ্ঠকাঠিন্য রমজান মাসে অনেক মাত্রায় বেড়ে যায়, আমরা দেখা যায় বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হচ্ছে এবং এগুলোই কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ, নাকি আর অন্য কোনো কিছু? আমার মনে হয় রমজানে আমাদের খাবারের প্রতি আমরা নজরটা দেই বেশি, কি খাচ্ছি, পেট ভরে খেতে হবে, ভুঁড়িভোজ করতে হবে, সেটার উপরে আমরা জোর দিই বেশি। কিন্তু কোন খাবারটা খেলে আমি ফিট থাকতে পারবো, আমার স্টমাক ঠিক থাকবে, সেগুলো আমরা খুব একটা আসলে আমলে নেই না। সুতরাং এই কনস্টিপেশনের প্রবলেমটাকে এড়ানোর জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাকে প্রত্যেকটা মিলের জন্য খাবারটা খুব চিন্তা ভাবনা করে আসলে চয়েস করা উচিত। যেমন আমরা রমজানে আমরা যতটুকু জানি যে আমরা যে ইফতারে যে ভাজা পোড়া খাবারটা খাচ্ছি, ছোলা বুট খাচ্ছি, ছোলা বুটে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, কিন্তু এটার সঙ্গে আমরা যে তেলে, মানে ডুবো তেলে ভাজা যে খাবারগুলো খাচ্ছি, সেটা কিন্তু আমাদের
কি বলে যে এটা অ্যাসিডিটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, এটার জন্য দেখা যায় আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। এবং রমজানে কিন্তু দেখা যায় পানির পরিমাণ আমাদের কম খাওয়া হয়, আমরা শাকসবজির পরিমাণ আমরা কম খাচ্ছি, আমরা খাচ্ছি অতিরিক্ত ভাজা পোড়া খাবার, আমরা খাচ্ছি হালিম, আমরা খাচ্ছি দই বড়া বা খুব আনহেলদি খাবারগুলো খাচ্ছি। সুতরাং কনস্টিপেশনের প্রবলেমটা না রমজানে খুব কমন দেখা যায়। একদম। এক্ষেত্রে একটা বিষয় আছে যে আমরা যখন বাইরে থেকে কোনো খাবার কিনে আনছি সেটা তো দেখা যায় একই তেল বারবার করে ভাজা হচ্ছে। আবার ঘরের মধ্যেও যখন পেঁয়াজু ভাজি বা বেগুনি ভাজি, আমরা তো এগুলো আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গী হয়ে গিয়েছে, কিন্তু এই তেলটাও দেখা যায় উঠিয়ে রেখে একটা জায়গায়। আমরা সবসময় বলি যে রেস্টুরেন্টে একই তেল বারবার ইউজ করছে, আমরা কিন্তু ঘরেও তাই বাসাতেও একই জিনিস করছি। এবং অ্যাজ ইউ নো দ্যাট যে এই তেলগুলো যখন বারবার গরম করা হয় তখন কিন্তু সেটাতে ট্রান্স ফ্যাট তৈরি হয়, এবং ট্রান্স ফ্যাট হচ্ছে দীর্ঘদিন যাবত যখন আমরা খাবো তখন আমাদের বডিতে যে কিন্তু কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার সেল তৈরি করতে পারে। সুতরাং যেদিন যে রান্নাটা আমি করব সেটা যদি কোনো ডুবো তেলের খাওয়া হয় সেই তেলটা কিন্তু ফেলে দিতে হবে পরের দিন। আমার মনে হয় এই জায়গায় কৃপণতা না করে ফ্রেশ তেলটা ইউজ করা উচিত। এবং এই যে আমরা বলছিলাম যে কনস্টিপেশনের প্রবলেমটা, আমরা কিন্তু ইফতারির পরপরই কিন্তু চা কফি খাওয়ার আমাদের একটা টেন্ডেন্সি, একটা কালচারও আমরা বলতে পারি, আমরা চা খেতে পছন্দ করি। আমি ক্ষেত্রে নিষেধ করছি না, কিন্তু পরিমাণে আসলে কম খেতে হবে। আমি হয়তো ইফতারের আধা ঘন্টা পরে সাথে সাথে কখনো চা কফি খেতে হয়, এটা যে কোনো মিলের জন্য বা রমজানের বাইরেও যখন আমরা মেইন মিল নিব, যে কোনো খাবার খাবো, অ্যাটলিস্ট 30 to 45 মিনিটসের একটা গ্যাপ যদি আমরা দিই, তারপরে ক্যাফেন জাতীয় কোনো জিনিস খেতে হয়। আর রমজানে বিশেষ করে ক্যাফেন জাতীয় খাবার একটু কম খাওয়া উচিত, কারণ এটা ডাইউরেটিক টাইপের একটা জিনিস, এটা যত বেশি খাবো আমাদের এটা পানি শোষণ করে দেয়। আচ্ছা। সুতরাং আমরা ক্যাফেন জাতীয় খাবার এবং কোল্ড ড্রিঙ্কস, তারপরে তেলে ভাজা যে খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের শরীর থেকে পানিটা শোষণ করে দেয়। সুতরাং খাবারটা হতে হবে হেলদি। আপনি রোজা রাখতে চাচ্ছেন, রোজা রাখার জন্য আপনাকে ফিট থাকতে হবে। ফিট থাকার জন্য ইউ হ্যাভ টু ফলো সাম গাইডলাইনস। নিঃসন্দেহে খুবই চমৎকার বলেছেন। প্রত্যেকটি ব্যক্তি হয়তো সতর্ক হবেন। স্যার, আমরা বলছিলাম পেপটিক আলসার ডিজিজ নিয়ে, আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে উপসর্গগুলো কেমন হতে পারে। একটু জানবো যে আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি সমস্যায় ভুগছি, কোন ক্ষেত্রে আসলে এটি অ্যাসিডিটি থেকে পেপটিক আলসার ডিজিজে পরিণত হয়ে গিয়েছে, যেটা আমরা মনের অজান্তে হয়তো বা ক্যারি করছি, বুঝে উঠতে পারছি না, কখন চিকিৎসকের কাছে যাবে? যখন আসলে আমাদের সাধারণত পেটের উপরিভাগে ব্যথা করে, খেলে ব্যথা বেড়ে যায়, সাথে বমি বমি ভাব হয় এবং ওজন কমে যাচ্ছে, আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে রোগীর কালো পায়খানা, রক্ত বমি হচ্ছে, এবং পেটের মধ্যে কোনো ধরনের চাকা দেখা যাচ্ছে, এবং তার নিয়মিত ওষুধ খেয়ে আর এখন কাজ হচ্ছে না, তখন দ্রুত তাকে আসলে একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত। আচ্ছা স্যার, এই উপসর্গগুলো যদি থাকে আপনারা আসলে শনাক্ত করেন কি করে? সে শুধু যা বলছে উপসর্গ এই বহিঃপ্রকাশের মাধ্যমে, নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, আমরা তো কিছু বেসিক ইনভেস্টিগেশন করি, সাথে আমরা যে পরীক্ষাটা দিয়ে সবচেয়ে ভালো বুঝতে পারি সেটা হলো এন্ডোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য আপার জিআইটি। আমরা পাকস্থলী এবং খাদ্যনালী এই অংশটা আমরা এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে চেক করে দেখি, এবং এটার মাধ্যমে আমরা আসলে কনফার্ম করতে পারি যে এটা পেপটিক আলসার ডিজিজ হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে, এটা কি নিয়ন্ত্রণযোগ্য কোনো ব্যাধি নাকি নিরাময়যোগ্য, মানে আমরা সারা জীবন ক্যারি করব কিনা? না, এটা নিরাময়যোগ্য ব্যাধি, কারণ এটা আমরা গবেষণা দেখা গেছে যে পেপটিক আলসার ডিজিজটা দুইটা কারণে মেনলি হয়ে থাকে। একটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আমাদের বাংলাদেশে খুব কমন। আচ্ছা, এবং এটা এই ব্যাকটেরিয়াটা একটা কন্টাজিয়াস, এবং এটা বাইরের যে কন্টামিনেটেড ফুড খেলে, সাধারণত বাইরের খাবার খেলে, আনহাইজেনিক অপরিষ্কার খাবার খেলে এটা খাবারগুলো আসলে হেলিকোব্যাক্টার পাইলোরির কারণ হতে পারে। এটা আসলে আনহাইজেনিক ফুড আমাদের, যেহেতু আমাদের বাংলাদেশে এটা কমন, এবং এটা দেখা যায় যে ক্রাউডেড এরিয়াতে থাকে বেশি, আনহাইজেনিক এরিয়াতে বেশি থাকে, এবং আমাদের যে বাইরে যে ফুডগুলো তৈরি হয় সেই ফুড যে খাবারগুলো, সেই খাবারগুলো থেকে সাধারণত এটা হয়ে থাকে। যেমন আমরা আখের শরবত খাচ্ছি এখন অনেক বেশি বাইরে থেকে, বা লেবুর শরবত বাজার থেকে কিনে খাচ্ছি, এই পানীয় জাতীয় খাবারগুলোর মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আমাদের পেটের ভিতরে ঢুকে যেতে পারে। এবং সাধারণত এই হেলিকোব্যাক্টার পাইলোরিটাই দীর্ঘমেয়াদী প্রদাহ করে পেপটিক আলসার ডিজিজটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এছাড়া যদি কেউ অনেক দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ব্যথার ওষুধ খায় ডাক্তারের পরামর্শ ছাড়াই, অনেক সময় আমাদের হার্টের রোগীরা ইকোস্প্রিন জাতীয় ওষুধ খায়, এগুলো খেলেও এটা দিয়েও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এবং যারা ধূমপায়ী, বিশেষ করে যারা ধূমপায়ী, যারা দীর্ঘমেয়াদী ধূমপান করে, ধূমপান করার কারণেও এবং ব্যথার ওষুধ খাওয়ার কারণেও
দেখা গেলো যে আমার হয়তো হেলিকোব্যাক্টার প্যালোরি আমার ব্যাকটেরিয়া প্রদাহ আছে, হয়তো দীর্ঘমেয়াদী প্রদাহ আছে, কিন্তু এটা পেপটিক অ্যালসার ডিজিজের লক্ষণ বা পেপটিক আলসার করে ফেলবে তখনই যখন এই ফ্যাক্টরগুলোর সাথে থাকবে। যেমন যদি কেউ ধূমপায়ী হয়, কেউ যদি ব্যথার ওষুধ খেতে থাকে, তাহলে দেখা যায় যে তাদের এই পেপটিক আলসার ডিজিজ হওয়া এবং এটা কমপ্লিকেশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব চমৎকার কিছু তথ্য পেলাম। অবশ্যই জায়গাটাতে প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন। একে তো ব্যথানাশক ওষুধ, তারপরে আবার ধূমপান, মদ্যপান এবং ব্যথানাশক ওষুধ প্রত্যেকটিকে ইগনোর করাটা খুব জরুরি। তুমি আমার কাছে আসবে একটি বিষয় নিয়ে, যে আমরা কোষ্ঠকাঠিন্যের বিষয়টিতে ছিলাম, রমজান মাসে অনেক বেশি বেড়ে যায়, কিন্তু আমরা চাই না যে কোষ্ঠকাঠিন্য হোক কোনো ব্যক্তির। প্রত্যেকটি ব্যক্তি কোষ্ঠকাঠিন্য হলে দেখা যাচ্ছে এসবগুলোর ভুসি খাওয়ার প্রবণতা, বা আমরা খাচ্ছি। আসলে এটি খাওয়ার যে প্রক্রিয়াটা, আসলে কিভাবে খাবে এটি অনেকে বোঝে না। এটিও কি কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার কারণ হতে পারে কিনা? আচ্ছা, ওকে, আপনি ইসবগুলের ভুসের কথা বলছিলেন। কনস্টিপেশন কমানোর জন্য শুধুমাত্র এটাই যে কাজ করবে তা কিন্তু নয়, ওভারঅল আমার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি রমজানের কথা শুধুমাত্র বলি, ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা প্রত্যেকটা খাবার এমনভাবে আমরা চয়েস করব, প্রত্যেকটা খাবার যেন হাই ফাইবার জাতীয় খাবার হয়। প্রথমেই আমরা অনেকবার বলেছি যে তৈলাক্ত খাবার যতটুকু কম খাওয়া যায় ততই ভালো, কেননা এই খাবারগুলো কনস্টিপেশন তৈরি করে। এবং রমজানে খুব কমন, ছোট থেকে বড় সবাই কিন্তু যে কাজটা করে থাকে যে শাকসবজির পরিমাণটা একটু কম খায়। শাকসবজি আমাদের তুলনামূলকভাবে রমজান ছাড়া বাকি সময়গুলোতে আমরা যতটুকু খাচ্ছি, রমজানে কিন্তু সেটার আমার মনে হয় 80%ই কমে যায়। সুতরাং ফাইবার জাতীয় খাবার খেতে হবে। যেমন আমরা ইফতারিতে যদি আমরা ছোলা বুটেই খাই, অল্প পরিমাণে কম তেল দিয়ে যদি রান্না করে, কম মশলা দিয়ে যদি রান্না করে, সাথে যদি আমরা একটু সালাদ রাখতে পারি, সেটা কিন্তু আমার ফাইবারের কাজটা ওই পারপাসটা সার্ভ করবে। ভেজিটেবলস খাওয়ার প্রবণতা অনেক কম, একেবারেই কমে যায়। এজন্য হয় কি, ইফতারে ডাইভার্সিটি দরকার আছে, একটু ভ্যারিয়েশনের দরকার আছে। আপনি একদিন ছোলা বুট আপনি খেলেন, সাথে সালাদ থাকলো, আপনি পরের দিন আপনি মিক্স ভেজিটেবল খিচুড়ি খেতে পারেন, আরেকদিন আপনি দই চিরা চাইলে আপনি রাখতে পারেন, আরেকদিন আপনি ওটস উইথ ইয়োগার্ট অর মিল্ক চাইলে আপনি রাখতে পারেন, পরের দিন চাইলে আপনি লাল আটার রুটি, সাথে সবজি থাকতে পারে। মানে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন করে করে করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, চেঞ্জ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আমরা সবসময় মনে করি, অনেকে বলে থাকে যে আমি তো প্রচুর পানি খাই কিন্তু তারপরও কেন আমার কনস্টিপেশন রয়েছে। আবার অনেকে বলে আমি প্রচুর শাকসবজি খাচ্ছি তারপরও কেন আমার কনস্টিপেশন থাকছে। আসলে পানি এবং ফাইবার দুটোই কিন্তু আপনাকে সম পরিমাণে নিতে হবে, তখনই কিন্তু আপনার কনস্টিপেশনের প্রবলেমটা অনেকটাই কমে যেতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা এটার সঙ্গে না ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বলে থাকি। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শুধুমাত্র যে আপনাকে ফিট রাখবে, ওয়েট কন্ট্রোল করবে, সুগার কন্ট্রোল করবে তা কিন্তু নয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি থাকে, সেটা কিন্তু কনস্টিপেশনের যে প্রবলেমটা সেটাকে কিন্তু অনেকটা রিডিউস করে ফেলে। আপনার ঘুমের সাথে কিন্তু এটা রিলেটেড। সুতরাং ঘুম, খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং কিছু গুড হ্যাবিট, এই জিনিসগুলো আপনার কনস্টিপেশনের প্রবলেমটাকে অনেকটাই কমিয়ে ফেলবে। খুবই চমৎকার বলেছেন। এই কথার রেস ধরে একটু স্যারের কাছে যাব। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে আছি। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক কিংবা গ্যাস্ট্রিক থেকে শুরু হয়ে যে জটিলতাগুলো, পেপটিক আলসার ডিজিজ কিংবা জার্ডির মতো জটিলতায় ভুগুক। তাই আপনার পরামর্শ কি থাকবে রমজানে কি করে নিজেকে সুস্থ রাখতে পারে একজন ব্যক্তি? রমজানে আসলে আমাদের যে সাইকোলজিটা থাকে যে আমরা সারাদিন না খেয়ে আছি, ইফতারের পরে প্রচুর খেয়ে ফেলবো, এইটাকে পরিহার করতে হবে। আসলে রমজানে প্রথমে হালকা কিছু খেয়ে হয়তো নামাজ পড়তে হবে, প্রথমে হয়তো হালকা একটু খেজুর পানি, ফ্রুটস খেয়ে তারপর একটু গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে তারপর যেটা হচ্ছে, বিশেষ করে যাদের স্থূলতা আছে, যাদের ওজন বেশি, যাদের পেট বড়, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু গ্যাপে খেতে হবে। একবারে পেট ভরে খাওয়া যাবে না। আসলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের ডায়েটিশিয়ান আপু বললো, যেটা হচ্ছে যে আমাদের খাবারের সুষম খাদ্য এবং পরিমিত খাদ্য খেতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোর উপরে জোর দিতে হবে। যে আমরা যেহেতু আমাদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকা লাগবে, এই জন্য আমাদের যে লাল আটা, যে আমাদের পুষ্টিবিদ আপু বললো যে লাল আটা বা ভাত, লাল চালের ভাত খেলে আরো ভালো, ওটস, এগুলো আমরা যদি খাই তাহলে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আমাদের পাকস্থলীতে ধীরে ধীরে বিপাক হয়, পরিপাকটা ধীরে ধীরে হয় এবং এটা আমাদের এনার্জিটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। এবং আমাদেরকে পানিটাও প্রচুর খেতে হবে, মিনিমাম 2 থেকে 2.5 লিটার, মানে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত মিনিমাম রোজার মধ্যে। এবং যে এই খাবারটাকে ভেঙে ভেঙে খাওয়া, এবং যে আমরা যে সাধারণত নামাজ পড়ি, তারাবির নামাজের পরে হালকা খাওয়া, ওই সময় বেশি ভারী না খাওয়া। এবং যাদের আমাদের জার্ড আছে, যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তাদেরকেও উচিত হবে যে সেহরিটা একটু আগে খাওয়া,
মিনিমাম যদি আমরা ফজর নামাজের 1 ঘন্টা আগে খেতে পারি, খেয়ে তারপর একটু আমরা হাঁটাহাঁটি করলাম, ফজর নামাজ পড়লাম, খেয়ে যেন না শুয়ে পড়ি, এবং খেয়ে আমরা নামাজ পড়ে তারপর যদি শুতে যাই তাহলে আমাদের অনেকাংশে, এবং হ্যাঁ অবশ্যই সাথে আমাদের রোজার সময়টায় যাদের পেপটিক আলসার ডিজিজ এবং যার আগে থেকে আছে তাদের অবশ্যই সাথে ওষুধও খাওয়া উচিত, যেন আমাদের এই লক্ষণগুলোর কারণে আমাদের রোজা ভেঙে না যায়, রোজার সময় যেন অসুবিধা না হয়। একদমই খুবই চমৎকার বলেছেন, একদম আলোচনার শেষ প্রান্তে। দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস ধরে আমিও আপনাদের বারবার বলতে চাই যে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হন এবং পরিমিত খাদ্যাভ্যাসে, তাহলে এই পুরো রমজান জুড়ে কিংবা সারাটা বছর জুড়ে আপনি গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির মতো যে জটিলতাগুলো অনুভব করছেন সেগুলো থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।